আজ থেকে সে প্রায় 200 বছর আগেকার কথা। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত ছোট্ট শান্ত একটি গ্রাম, নাম তার অযোধ্যা। সেই গ্রামে বাস করতেন এক গরিব ব্রাহ্মণ, নিমাইচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও তার পত্নী রঙ্গমণি দেবী। আনুমানিক 1700 সালের মধ্যে ভট্টনারায়ণের 32তম অধস্তন পুরুষ হরি বন্দ্যোপাধ্যায় অযোধ্যায় আসেন। হরি বন্দ্যোপাধ্যায়ের অধস্তন চতুর্থ পুরুষ হলেন নিমাইচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার 4 পুত্র, কৃষ্ণমোহন, রামমোহন, লালমোহন ও গদাধর, এবং এক কন্যা সখীমণি। দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, ছেলেমেয়েরা বড় হয়ে ওঠে। একদিন পরিবারের মেজ ছেলে রামমোহন কর্মসংস্থানের সন্ধানে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। তারপর কাজ খুঁজতে খুঁজতে চলে আসেন ভাগীরথী নদীর তীরে শ্রীরামপুরে। এখানে এসে কাজ পেলেন এক কুঠিয়াল সাহেবের বাড়িতে। কর্মবীর রামমোহনের কর্মকুশলতা এবং কর্মদক্ষতা দেখে প্রীত হন কুঠিয়াল। অল্প কয়েকদিনের কুঠিয়ালের ঘনিষ্ঠ হয়ে পড়েন রামমোহন বাবু। 1805 সালে কুঠিয়াল সাহেবের কাছ থেকে প্রাপ্ত অর্থ নিয়ে বড় ভাই কৃষ্ণমোহনের সহযোগিতায় কেনা শুরু হয় নতুন নতুন স্বত্ব। শুরু হয় বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদারি। এই কাজে হাত লাগান সেজ ভাই লালমোহনও। 85টি জমিদারির মালিক হন তারা। পরবর্তীকালে গদাধর বন্দ্যোপাধ্যায় জমিদারির প্রভূত উন্নতি করেন এবং 1860 সালে রায়বাহাদুর উপাধি লাভ করেন গদাধর বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির জমিদাররা ছিলেন সুশাসক এবং প্রজাদরদি। নীলকর সাহেবদের অত্যাচার দেখে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বন্দ্যোপাধ্যায় জমিদাররা। গরিব চাষিদের নীল চাষ করতে না করে ফসল ফলানোর উপর জোর দেন তারা। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই, ইংরেজদের রোষ আছড়ে পড়ে। হারাতে হয় বেশ কিছু সম্পত্তি ও জমি জমা। তবুও ইংরেজদের সঙ্গে আপোষ করেননি বন্দ্যোপাধ্যায় পরিবার। বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির আয় ছিল প্রচুর। খাজনা আসত হাতির পিঠে চেপে। এই জমিদারি পাহারা দিত 108 সশস্ত্র লাঠিয়াল। তাদের থাকার ঘর এখনও আছে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজ এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার অযোধ্যা গ্রামের অযোধ্যা রাজবাড়ির ঠিক সামনে। চলো তোমাকে নিয়ে ঘুরে দেখব এই রাজবাড়ি। বিশাল গেট পার করার পরই দুটো এরকম খাপ, দেখো চত্বর, হয়তো আরও উঁচু হয়েছে বর্তমানে। এক সময় হাতি পেরুতো এদিক দিয়ে। শিব মন্দির তোমার পরপর, দ্বাদশ শিব মন্দির। দরজা দিয়ে ঢোকার পরই পড়বে পিতলের রথ। অপূর্ব কারুকাজ কিন্তু। পঞ্চচূড়া রথ।
1867 সালে নির্মিত হয়েছিল এই রথ। রথের উচ্চতা 8 ফুট। আপনারা দেখছেন দ্বাদশ শিবলিঙ্গ মন্দির। এই পুরোটাই রাজবাড়ি চত্বর। একসময় কনস্ট্রাকশন ছিল। গেট দেখতে পাচ্ছ, সামনে একটা বড় পাড়া গেট রয়েছে, কিন্তু এখন ভগ্ন প্রায়। গেটের অবস্থা খুব খারাপ। তো এখানে ছিল, চাতালটা দেখো তাহলে বুঝতে পারবে কত পুরনো। এখন ভেঙে পড়ে গেছে। আর পেছনে দেখা যাচ্ছে রাজবাড়ির কিছুটা অংশ। অযোধ্যা দেবোত্তর এস্টেট কত বৈভবপূর্ণ ছিল এক সময়। গিরি গোবর্ধন মন্দিরের উচ্চতা প্রায় 25 ফুট, দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 15 ফুট বাই 15 ফুট। গিরি গোবর্ধন মন্দির নির্মিত হয়েছিল 1835 সালে। কি অপূর্ব কারুকাজ দেখো। ওপরে সিংহদুয়ার, দুটি সিংহ রয়েছে, পিলার রয়েছে তোমার এদিকে। ভেঙে গেছে কিন্তু কিছুটা সংস্কার করা হয়েছে। জমিদাররা নির্মাণ করেন এখানে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, দোল মন্দির, ঝুলন মন্দির, রাসমঞ্চ, এছাড়াও দুর্গা মন্দির, নাট মন্দির ও রাধা দামোদরজিউ মন্দির। অযোধ্যা জমিদার বাড়ির দুর্গাপুজোর বৈচিত্র্য হলো এখানে মা দুর্গা সিংহবাহিনী নন, তিনি ব্যাঘ্র বাহিনী। 200 বছরেরও প্রাচীন এখানকার দুর্গাপুজোর জাঁকজমক আগের থেকে কমলেও বন্দ্যোপাধ্যায় পরিবার দুর্গাপুজোর রীতি ও ঐতিহ্য আজও বজায় রেখেছেন। জমিদারির সময় থেকে আজও নবপত্রিকা বা কলাবউকে রূপোর পালকিতে করে পুজো মণ্ডপে নিয়ে আসা হয়। এমনকি বিসর্জনের দিনও একইভাবে কলাবউকে রূপোর পালকিতে করে ভাসান ঘাটে নিয়ে যাওয়া হয়। এই জমিদার বাড়িতে প্রতিমার মুখ ছাঁচে ফেলে হয় না। বংশ পরম্পরায় প্রতিমা শিল্পী দেবীর মুখ নিজের হাতে তৈরি করেন। এই রকম মূর্তি বাঁকুড়া জেলায় দ্বিতীয় দেখতে পাবেন না। মায়ের ভোগ নিয়ে দিদি দাঁড়িয়ে আছেন। দিদি, আপনার নামটা জানতে পারি? মুক্তা বন্দ্যোপাধ্যায়। আপনারা রাজ পরিবারের? হ্যাঁ, বাবু পরিবারের বউ। আচ্ছা, আর আপনি? ছোট মেয়ে সব থেকে। আচ্ছা, আপনার নাম? বিদিশা বন্দ্যোপাধ্যায়। আর আমি বাবু পরিবারের বউ। ঢুকছি মন্দির চত্বরে, সবাই ভোগ নিয়ে যাচ্ছেন মায়ের। এই নাট মন্দির, রাজ পরিবারের মা দুর্গা।
নকশার কাজগুলো দেখো, তো সুন্দর। এটা এক ভাইয়ের বাড়ি, এটা একটা মহল নাকি? দোতলার ঘর দেখো, ভেঙে পড়ে গেছে, কিন্তু কলকার কাজগুলো দেখো। আর এই ফাঁকে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দেখো কুলুঙ্গি রয়েছে, প্রত্যেকটা ঘরে দেখো কুলুঙ্গি। এক সময় এই কুলুঙ্গিতেই প্রদীপ জ্বালানো হতো আলো করার জন্য রাত্রিবেলায়। তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, প্রদীপের আলোতেই আলোকিত হতো এই মহল, বা মশালের আলোয় আলোকিত হতো এই মহল। কত অপূর্ব লাগছিল। কলকার কাজগুলো দেখো, পিলারের কাজগুলো দেখো, এক সময় আড়ম্বর বৈভবে পূর্ণ ছিল। অযোধ্যা দামোদর মন্দির, মানে এটা রাধা দামোদর বংশীগোপালের মন্দির। এটি হচ্ছে রাধা দামোদর বংশীগোপাল মন্দির, আপনাদের কুলদেবতা। কে প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের রাজবাড়ি রাজবংশ? গদাধর বন্দ্যোপাধ্যায়, রায় গদাধর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই জায়গাটাতে আপনি সব পেয়ে যাবেন, সব লেখা আছে ওখানটায়। আচ্ছা, একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি, দেখো এইখানটা খেয়াল করো, দেখতে পাচ্ছ? ফাঁকে ফোকরে বট গাছ হয়, অসত্য গাছ হয় বলে জানি, তা বলে তুলসী গাছ, তুলসী তলা থেকেই পড়েছে। দেখো এটা তুলসী তলা, আমরা তুলসী তলার নিচেই বসে রয়েছি, সেখানে ফাঁকে তুলসী। এটাই রাধা দামোদর মন্দির। একটু দেখিয়ে দিন না, একটু দেখিয়ে দিন রাধা দামোদর। দেখা যাবে কি না বিশ্রাম নিচ্ছেন? এই রাধা মাধবের বিয়ের সব কিছু মূর্তি নিয়ে যাওয়া হয়েছে বিগ্রহ। আচ্ছা, আর এই নতুন শঙ্করের সংস্কার করা হলো এটা কিছুদিন আগে সহযোগিতায়। এটা কি পুরনো কাজ না নতুন কাজ হলো? এই কাজগুলোকে সংস্কার করা হলো। আচ্ছা, জিনিস ছিল আগে, পুরনো কাজই ছিল, কিন্তু সংস্কার করে নতুন রূপ দিলেন আমরা রং টং করে। অপূর্ব কাজ, কিন্তু অপূর্ব কাজ। রাধা দামোদর কি এখন অবস্থান করছেন না মন্দিরে রয়েছেন? মন্দিরে রয়েছে। ঝুলন মন্দির এটা আমাদের যখন ঝুলন উৎসব হয় 5 দিন ধরে, তখন আমাদের কুলদেবতা এখানে নিয়ে আসা হয়, এখানে 5 দিন থাকেন, এখানে পুজো অর্চনা হয়, এখানে তার অনুষ্ঠান, যাবতীয় অনুষ্ঠান এখানেই হয় ঝুলন উৎসব। আচ্ছা, কাজগুলো এখনো দেখো, অপূর্ব কাজ, কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। রঙিন পাথরের কাজ দেখবেন, গিরিগোবর্ধন মন্দিরের রঙিন পাথর। তাই? ওই যে রঙিন পাথর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই দিকে আছে, আসছি। আর এখানেও দেখুন কালার দিয়ে করা আছে। এইগুলো কি আগেকারই কালার? আগে কাজ যা দেখছেন সব আগে কাজ। এই কালারগুলো দেখো, প্রথম যখন তৈরি হয়েছিল তখনকার কালার। মন্দিরের ভেতর অপূর্ব কাজ।
এইটা ছিল কাছারি বাড়ি, কাছারি বাড়ি। আচ্ছা ভেঙে গেছে। আর তার পাশে ছোটো ছোটো যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে লেঠেল বাড়ি। লেটেল 108 জন লেটেল ছিল আমাদের। আচ্ছা 108 জন 108 জন লেটেল ছিল আমাদের এই জমিদের পাহাড় দেওয়ার জন্য। আচ্ছা। জমিদাররা যেখানে যেত এই লেটেলটা তার সাথে সাথে যেত। কোথায় আপনি? মানে সম্পত্তি বা অন্যান্য যার ভূ সম্পত্তি যা ছিল সেগুলো সব কিছু পাহাড় দিত। এখনো বাঁকুড়াতেই আছে? তাহলে তো আমি মিস করলাম। সেই তাদের থাকার জন্য মানে আপনাকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল না, আমার এটা এখন লেটেল বাড়ি অযোধ্যার বাড়িতে আচ্ছা। একবার নিয়ে আসবো। আর এই তো সিংহদ্বারের আজকে পাশে আছে এইখানে নহবত এলাম খানা। একটু আগে এসে। আর নহবতখানা পাশে, এই যে 1200 মন্দির লাস্ট যে হ্যাঁ মন্দিরটা হ্যাঁ হ্যাঁ, তার পাশে যে নহবত বিষ্ণুপুর আর এটা দ্বাদশ শিবলিঙ্গ মন্দির, যাদব শিবলিঙ্গ প্রতিদিনই নিত্য পূজা হয়। নিত্য পুজো হয়। আমাদের কুলদেবতার পুজো হওয়ার পরে ভোগ চাপানোর আগে ওই ভিডিও কলে একবার লাগাতে পারবো? পুজো হয়, হুম। আচ্ছা তাহলে আপনাকে একবার তারপরে ভোগ চাপানো। একবার এই প্রতিদিন আমাদের অন্নভোগ হয়। শুধু 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 অ্যাকসেপ্ট করা আর কিছু করতে হবে। আর এই গিরি গোবর্ধন মন্দির তাহলে হ্যাঁ বছরে একবারই খোলা হয় মন্দির। হ্যাঁ, তাহলে সারা আপনাকে বছর একবার বন্ধ একটা থাকে। আন্দাজ জমিদের আমল থেকে মানে মন্দির প্রতিষ্ঠার দিন থেকে এই নিয়মটা হয়। ভালো লাগবে আপনার। সেটা শুধুমাত্র কালী পূজার পরের দিন, যেটাকে আমরা জামাই বান্না বলি, শুধু অ্যাকসেপ্ট করুন। পাইপুর আগে ওই দিনই শুধুমাত্র মন্দির খোলা হয়, পুজো হয়, গরু নিয়ে আসে, গরু দেখুন পূজা হয়, অ্যাকসেপ্ট কথাটা আসবে। গরু পূজা হয়, ওগুলো গরু পুজো, গরু। আচ্ছা আচ্ছা গিরি গোবর্ধন ছিল ইন্দ্রের অভিশাপে যেটা হয়েছিল, সব যে কৃষ্ণ বা যে গিরি গোবর্ধনের যে যত কড়ি আঙুলে তুলেছিল না যে পাহাড়টা, সেই পাহাড়টার নাম হচ্ছে গোবর্ধন পাহাড়। ও সবাই ডুবে যাচ্ছিল। সেই সময় কি করেছিল, কুড়ি আঙুল করে তুলে ধরেছিল। গবাদি পশু যা ছিল, মানুষজন সবাই কিন্তু তার জন্য মন্দিরের বিভিন্ন রকমের সব ছবি দেওয়া হয়, সাপ, গরু বা অন্যান্য জীবজন্তু সব রয়েছে। আচ্ছা সেই মানে পাহাড়ের মতো আর কি, চারটা করেছে পাহাড়ের মতো। এই মন্দির গিরি গোবর্ধন মন্দির খুব কমই আছে। একটা তুমি বাঁকুড়াতে এখানে পেলে, আমি যেটা দেখেছি। আর একটা হচ্ছে আমাদের কালনা রাজবাড়িতে, বর্ধমান রাজবাড়ি তৈরি করা কালনা রাজবাড়িতে আছে, লালজি মন্দিরের ঠিক সামনে। আর একটা সোনামুখীতে আছে, সোনামুখীতে একটা সোনামুখীতে আছে। আছে, আর একটা আছে কতুলপুরের যে ভদ্রপাড়াতে একটা আছে, ছোট। আচ্ছা, এটা ছোট, সাইজ অনেক ছোট। তাহলে 4টে হলো। সবচেয়ে বড় হচ্ছে তাহলে সারা বছর পুজো হয় না? সারা বছর পূজা হয়। বছরে ওই বছরে একই দিনই খোলা হয় মন্দির, একই দিনই পূজা হয়। আচ্ছা এমনি কেউ আসলো খুলে দেখালাম ঠিক আছে, আচ্ছা কিন্তু সারা বছরই বন্ধ, পুজো হয় না কোনো। এটিই হচ্ছে অযোধ্যা রাজবাড়ির কাছারি বাড়ি ছিল, এখন ভেঙে পড়ে গেছে, দরজাগুলো বন্ধ করেছে, পেছন থেকে আরও অংশ হয়তো ছিল। আর এই পাশে তোমার হচ্ছে লেঠেলরা থাকতো, এই জায়গাটা লেঠেল বাড়ি বলে পরিচিত। আর আমরা আস্তে আস্তে উঠছি। জমিদার বাড়ির উত্তর পশ্চিম কোণে 17 চূড়াযুক্ত 8 কোণা বিশিষ্ট রাসমঞ্চটি আছে, যেটি বীরহাম্বির প্রতিষ্ঠিত বিষ্ণুপুরের অতুলনীয় রাসমঞ্চ বাদ দিয়ে বাঁকুড়া জেলার এই জাতীয় ইমারতের মধ্যে সর্ববৃহৎ বলে মনে করেন স্থানীয় মানুষেরা। এক কোণ থেকে আর এক কোণার দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট, উচ্চতা প্রায় 25 ফুট। রাসের সময় গিরি গোবর্ধনকে নিয়ে আসা হয় এখানে। গোবর্ধন মন্দির, বাবারে রাসমঞ্চ। গিরি গোবর্ধন ঠিক আছে, দেখে না দেখুন, 1 মিনিট যেতে পারবে? কী করে যাবো? হ্যাঁ যাও 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 যাও।
উরি বাপরে, ওদের আজকে যেন জোর খুব বেশি। মন্দিরের গায়ে দেখো বিভিন্ন রকম প্রাণী আছে, ওপরে রয়েছে সিংহ, সাপ রয়েছে, আরও বিভিন্ন রকম প্রাণী রয়েছে, কিছু কিছু ভেঙে গেছে, এদিকটা রয়েছে বাঁদর। অপূর্ব কাজ কিন্তু। দোলমঞ্চের গায়েও কিছু কাজ করা রয়েছে তোমার। কি প্রতিষ্ঠা করেছিলেন? আমাদের রাজপুরিয়া বলতে জমিদার বাড়ি, বন্দ্যোপাধ্যায় বংশীয় বাবু পরিবারের জমিদার বাড়ি। এটা আজ থেকে 1805 থেকে 1810 সাল নাগাদ জমিদারি পত্তন শুরু হয়েছিল রামমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। রামমোহন বন্দ্যোপাধ্যায় 4 ভাই ছিল, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামমোহন বন্দ্যোপাধ্যায়, লালমোহন বন্দ্যোপাধ্যায় এবং গদাধর বন্দ্যোপাধ্যায়। এই 4 ভাইয়ের মধ্যে রামমোহন বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে কাজের সন্ধানে চারিদিকে ঘুরতে ঘুরতে একসময় শ্রীরামপুরে যে উঠেন এবং সেখানে এক নীলকর সাহেবের সাথে তার পরিচয় হয়। সেই নীলকর সাহেব পরিচয় হওয়ার পরে তাকে দেখে তাকে একটা ছোট কাজ দিয়েছিলেন তার ব্যবসাতে। পরবর্তীকালে তার কর্মদক্ষতা, তার ব্যবহার বা অন্যান্য গুণের জন্য তাকে দেওয়ানি পদ মানে ম্যানেজারের পদে নিয়োগ করেছিলেন এবং দীর্ঘদিন সে নীলকর সাহেবের সাথে কাজ করেছিলেন এবং সেখানে তার নীলকর সাহেবের যে সকল ব্যবসাগুলো ছিল সেই ব্যবসাগুলো প্রভূত উন্নতি করেছিলেন। একসময় নীলকর সাহেবের এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন, যেটা কলেরা রোগ। সেই সময় তার চিকিৎসা ছিল না, তো সেই চিকিৎসা ছিল না, তখন কলেরা রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি প্রায় মারা যাবেন। সেই অবস্থাতে সকলে ছেড়ে চলে গিয়েছিল। রামমোহন বন্দ্যোপাধ্যায় শুধু তাকে সেবা শুশ্রূষা করেছিলেন। সেই কারণে খুব সন্তুষ্ট হয়ে রামমোহন বন্দ্যোপাধ্যায়কে তার সমস্ত সম্পত্তির অর্ধেক তাকে দান করেছিলেন, বাকি অর্ধেক নিজের কাছে রেখেছিলেন। সেই অর্ধেক সম্পত্তি নিয়ে এসে রামমোহন বন্দ্যোপাধ্যায় তার ভাই লালমোহন বন্দ্যোপাধ্যায়ের হাতে পাঠিয়েছিলেন এবং সেই অযোধ্যায় এসে সেই সম্পত্তি তার বড় ভাই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। সেই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সে প্রভূত সম্পত্তি পেয়ে একটার পর একটা মৌজা ক্রয় করতে করতে প্রায় 80 থেকে প্রায় 100খানা মৌজা ক্রয় করে। সেই মৌজা যে সকল আয়, জমি জমা বা অন্যান্য জায়গা থেকে যে সকল আয়, সেই আয় থেকেই আজকে আমাদের এই বাবু পরিবারের জমিদারি শুরু এবং এই মহল, দেবত্রী মন্দির, আমাদের বংশীয় আমাদের কুলদেবতা, সমস্ত মন্দির এবং যে সকল জায়গায় মৌজা ক্রয় করে সেখানেও একইভাবে আমাদের ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এমনকি বেনারসে পর্যন্ত আমাদের জমিদারি আছে। বেনারসেও এখনও আছে? এখনও আছে, এখনও মহল আছে, দুটো শিব মন্দির আছে, সেখানে আমাদের কেয়ারটেকার আছে, তারা ব্যবহার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই থেকেই শুরু হয়েছে আমাদের জমিদারি। আর আমাদের দুর্গাপূজাও সেই সময় থেকে শুরু হয়েছে। আজ থেকে তাও আনুমানিক কত বছর? আনুমানিক দুর্গাপূজাটা আনুমানিক প্রায় 200 বছর হতে চলবে। 200 বছর হতে চলবে। সেই দুর্গাপূজার যে জমিদারি আমল থেকে যে রীতিনীতি এবং যে আমাদের জাঁকজমকপূর্ণভাবে হয়ে আসছিল, সেই রীতিনীতি মেনেও আজও সেই দুর্গাপূজা একইভাবে চলে আসছে। কিন্তু আগে জমিদারি আমলে যে প্রভাব প্রতিপত্তি বা আর্থিক সচ্ছলতা ছিল সেটা এখন আর নেই। তবুও যেটুকু আছে তার সাথে আমাদের আন্তরিকতা, আমাদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে সেই রীতিনীতি, আচার ব্যবহার সব একইভাবে মেনে প্রতি বছরই দুর্গাপূজা আমরা শুরু করি এবং সবাই আমাদের বংশে যারা এখানে আছেন বা আমাদের গ্রামের বাইরে বিভিন্ন জেলাতে বা জেলার আমাদের রাজ্যের বাইরে যারা আছেন তারা সেই পুজোতে তারা আসেন, তারা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তারা আসেন। মহা ধুমধামভাবে জাঁকজমকপূর্ণভাবে আমাদের সময়গুলো কেটে যায়। এই 4টে দিন খুব ভালোভাবে কেটে যায়। আপনাদের পুজোতে কি রীতি পালন করেন, মানে ইউনিক কি রীতি আছে যেটা অন্য কোনো জায়গাতে নেই? আমাদের পুজোর রীতি সবচেয়ে বড় তো আমাদের প্রতিমাটা যে এক হাতে তৈরি হয়ে আসছে, প্রথমত বংশ পরম্পরায় তারাই তৈরি করছে। মুখের আকৃতি একই রকমের, মানে যেমন চালু হওয়ার সময় যেমন ছিল এখনো পর্যন্ত সেই একই রকম রয়েছে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত আমাদের সিংহ বাহিনী নয়, আমাদের ব্যাঘ্র বাহিনী, মা ব্যাঘ্র বাহিনী। মানে আমাদের জমিদারির দুর্গা পূজাটাকে একটু আলাদাভাবে করার জন্যেই তখনকার বাবুরা সিংহ বাহিনী না করে ব্যাঘ্র বাহিনী করেছেন এবং যেটা বিভিন্ন রকম বেনারস বা অন্যান্য জায়গার পণ্ডিতদের মতামত নিয়েই করেছে যে করা চলবে কি চলবে না, শুরুতে সেভাবে করা হয়েছে। দ্বিতীয়ত আমাদের যে সপ্তমী দিনে যে নবপত্রিকা আনতে যাওয়া হয়,
দহঘাট, আমাদের গ্রামের শেষ প্রান্তে দহঘাট আছে। সেই দহঘাটে নবপত্রী নিয়ে আসে। সে আমাদের একটা বড় পালকি আছে, সেটা রূপার পালকি, প্রায় 50 কেজি ওজন একটা রূপার পালকি আছে। সেই রূপার পালকির উপরে চাপিয়ে নবপত্রীকে নিয়ে যাওয়া হয়, স্নান করে আবার মন্দিরে নিয়ে আসা হয় এবং বিসর্জনের দিনও সে একইভাবে ওই পালকির উপরে চাপিয়ে আবার বিসর্জন দিতে হয়। আচ্ছা, আপনাদের গেটটা যেটা দেখলাম, রাজবাড়ির সদর গেটটা যেটা দেখলাম, সেটা এখন তো মনে হচ্ছে যেন একটু মানে মাটির আস্তে আস্তে উঁচু হয়েছে। তা ওটা একসময় কি হাতির গেট ছিল? হ্যাঁ, ওটা আগে আমাদের জমিদারিতে দুটো হাতি ছিল, যে হাতি পিঠে করে আমাদের বিভিন্ন রকমের কাজকর্ম বা খাজনার টাকা পয়সা আনা হতো, প্রজার কাছে দিত। সেই হাতি পেরোবার জন্যই অত বড় গেটটা করা হয়েছে। হ্যাঁ, এখন গেটটা ছোট হয়ে গেছে দেখছি। কিন্তু আগে রাস্তা আস্তে আস্তে উঁচু হচ্ছে, রাস্তা আস্তে আস্তে উঁচু হচ্ছে, জন্য আস্তে আস্তে উঁচু হচ্ছে। উঁচু হওয়ার জন্য কি হচ্ছে, দুটো গেট দেখলাম, একটা আপনার বাঁদিকে পড়ছে, একটা ডান দিকে। সিংহদ্বার, এটা ছোট সিংহদ্বার দুটো। আচ্ছা, একটা বড় সিংহদুয়ার, একটা ছোট সিংহদুয়ার। ওই গেটেই হাতি পেরোতো, আর দুটো হাতি আচ্ছা। ছিল, বিষ্ণু আর প্রিয়া নামে দুটো হাতি ছিল। আচ্ছা, ওরা হাতি পেরাবার জন্য অত বড় গেট করা হয়েছিল। হাতি শালটা কোথায় আপনাদের? হাতিশাল ছিল আমাদের, সেই হাতিশাল এখন আর নেই, আমাদের মহলের বাইরে আছে, ছিল, এখন আর সেই হাতিশালটা নেই। এটা কমহলা বাড়ি। এটা মহলা বলতে প্রায় 4 মহলা বাড়ি, চারটে ভাই ছিল। আচ্ছা 4টে মহল এবং তার এক বোন ছিল, আচ্ছা সখী মানে বোন ছিল, তারও একটা মহল ছিল। 5 মহল বাড়ি ছিল। আচ্ছা। 4 ভাই একত্রিত, কিন্তু মহলে নিজেরা থাকতো এবং একত্রিতভাবে ঠাকুরের বিভিন্ন উৎসব অনুষ্ঠান করে আসতো। এই হচ্ছে আমাদের বন্দ্যোপাধ্যায় বহু পরিবার ইতিহাস, আমরা এখনও সেইভাবেই করে আসছি। আপনার নাম? আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায়, আমি এই পরিবারের সদস্য এবং এই যে স্টেটের আমি কমন ম্যানেজার, অ্যাপয়েন্টেড বাই ডিস্ট্রিক্ট সেশন জাজ বাঁকুড়া। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অযোধ্যা রাজবাড়ির ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।